আজ আমি তোমাদের নিয়ে চলেছি এক ঐতিহ্যবাহী শহরে, যার নাম হলো অম্বিকা কালনা। নবদ্বীপ এবং মায়াপুরের মতোই আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে আরও একটি অপরূপ সুন্দর মন্দির নগরী, যার নাম হলো এই অম্বিকা কালনা। নদিয়া ও বর্ধমানের মাঝখানেই অবস্থিত এই শহর শুধু মন্দিরের জন্যই নয়, তার অনন্য স্থাপত্য, টেরাকোটা শিল্প আর আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত। একদিনেই আজকে আমরা ঘুরে দেখব 108 শিব মন্দির, সিদ্ধেশ্বরী অম্বিকা মাতার মন্দির, প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির, এছাড়াও আরও অন্যান্য পৌরাণিক মন্দিরগুলি, যার মধ্যেই লুকিয়ে আছে ইতিহাস, ভক্তি আর বাংলার ঐতিহ্যের গল্প। তাই ভিডিওটা অবশ্যই তোমাদের শেষ অবধি দেখতে হবে, কারণ এই সফরই তোমাকে নিয়ে যাবে এক অন্যরকম শান্তির জগতে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, আর তোমাদের দেখাই একদিনের ভ্রমণে তোমরা কিভাবে এই অম্বিকা কালনা ট্যুরটা খুব সহজেই করতে পারবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আবার চলে এসেছি একটি নতুন ট্রাভেল ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা হতে চলেছে অম্বিকা কালনাতে একদিনের ভ্রমণের উদ্দেশ্যে। মানে একদিনের ভ্রমণে অম্বিকা কালনা তোমরা কীভাবে ঘুরে দেখবে সেটাই জানাবো। আমরা তো মোটামুটি ট্যুর তো করেই থাকি, সেটা জানোই যারা ভিডিও দেখো আমার। তো তার সাথে একদিনের ট্যুরও দেখাই, যাতে যারা যারা একদিনের ট্যুর করতে চাও তাদেরও যাতে সুবিধা হয়। সেরকমই একটা জায়গা বেছে নিয়েছি আজকে, পূর্ব বর্ধমান জেলার মন্দির নগরী বলতে পারো এই অম্বিকা কালনাতে। কিভাবে আসলাম, কি দেখব, কত খরচ হবে, সমস্ত কিছু থাকতে চলেছে আজকের এই ভিডিওতে। প্রথমে বলি কিভাবে আসলাম। আমি শিয়ালদা থেকে এসেছি, সোদপুর থেকে শিয়ালদা কাটোয়া লোকাল ধরেছি, যেটা আমাকে পৌঁছে দিল এই অম্বিকা কালনা স্টেশনে। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো, আর রাস্তা অতিক্রম করলাম 85 কিলোমিটার মতো। তো তোমরা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ডাইরেক্ট এই লোকালটা আসতে পারো। এই লোকালটা শিয়ালদা থেকে ব্যারাকপুর অবধি গ্যালোপিন থাকবে, তারপর অল স্টপেজ। মাঝখানে টোটাল 19টা স্টেশনে এই ট্রেন হল্ট দেবে। আর যারা হাওড়া থেকে আসতে চাইছো তাদের জন্য বলি, হাওড়া থেকে প্রচুর কাটোয়া লোকাল আছে, ডাইরেক্ট অম্বিকা কালনা স্টেশনে চলে আসবে। এছাড়াও যারা অন্যভাবে আসতে চাইছো তাদের জন্য বলি, শিয়ালদা থেকে শান্তিপুরের ট্রেন ধরে নেবে, ধরে শান্তিপুর নামবে, ওখান থেকে ফেরি পার করেও তোমরা অম্বিকা কালনায় চলে আসতে পারো। এছাড়া সড়ক পথে তোমরা আসতে পারো। যদি শান্তিপুর থেকে আসো, ফেরি পার করার জন্য গাড়ি নিয়ে ফেরি পার করতেই পারবে, গাড়ি, বাইক সমস্ত কিছু। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 10:30, প্রায় 2 ঘন্টার মতো লেগে গেল। আর দেখতে পাচ্ছি এই দাঁড়িয়ে আছে আমি হচ্ছে অম্বিকা কালনা স্টেশন। এখন এখান থেকে বেরিয়ে দেখবো কিভাবে সাইট সিনগুলো করা যায় এবং কত কি খরচ আছে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিও। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছো জানোই, সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। এই আমরা স্টেশন থেকে বেরোলাম, আর এই দিকে দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। আর আমরা এখন এদিক দিয়ে বেরোবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর স্টেশনের বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি বেশ বড় জায়গাটা, কিন্তু স্টেশনের বাইরে, স্টেশনটাও কিন্তু যথেষ্ট বড়। আর এখানে ফল বিক্রি হচ্ছে দেখো, আর টুকটাক দোকানপাট, সামনে কিন্তু গ্যারেজ ফ্যারেজ সমস্ত কিছু রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি এই টোটো রয়েছে। চলো টোটোর সাথে কথা বলে নিই সাইট সিনের ব্যাপারে। এই সামনে হচ্ছে স্টেশন থেকে গুটি কয়েক পা হাঁটার পরেই এই হচ্ছে টোটো স্ট্যান্ড। দেখো এই যে টোটো ইউনিয়নের টোটো স্ট্যান্ড সমস্ত রয়েছে। এখানে কিন্তু ঘোরার জন্য টোটোরই ব্যবস্থা রয়েছে, সবাই এখানে এসে টোটোতেই ঘোরে। তো আমরা এই দাদাকে ঠিক করলাম এই টোটোটাই করে আজকে আমরা ঘুরবো। কত কি খরচা আছে না আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো। দাদা বললো মোটামুটি সমস্ত সাইট সিন করতে 3 ঘন্টার মতো সময় লাগবে। এখন প্রায় ঘড়ি কাটা 11টার মতো বাজে। তো চলো ঘোরাটা শুরু করি, সমস্ত কিছু তোমরা ভিডিওতে থাকলেই বুঝতে পেরে যাবে। আমরা আসার আগে এখানে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। এখানে আশেপাশে দেখছি বেশ অল্প অল্প জায়গায় জলও জমে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। আজকে আমাদের প্রথম সাইট সিন হচ্ছে অম্বিকা মায়ের মন্দির, যে জায়গার নাম অনুসারে অম্বিকা কালনা। অম্বিকা মায়ের মন্দির থেকে শুরু করি আজকে সাইট সিন, মায়ের আশীর্বাদ নিয়ে। তাহলে বন্ধুরা, আমরা আমাদের আজকের অম্বিকা কালনা ট্যুরের প্রথম সাইট সিনে এসে পৌঁছালাম। এই হচ্ছে অম্বিকা মা সিদ্ধেশ্বরী মন্দির, এই হচ্ছে বড় মায়ের মন্দির, আর এই পাশে দেখতে পাচ্ছ এই হচ্ছে ছোট মায়ের মন্দির। সমস্ত কিছু তোমাদের দেখাবো। তার আগে তোমাদের বলি, এই পুরো জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে। এই দেখো দুটো দোকান এখানে রয়েছে, ওইদিকে একটা দোকান রয়েছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরের সামনেই কিন্তু দোকানপাট রয়েছে। তোমরা যারা পুজো দিতে চাও তারা কিন্তু এখান থেকে মালা, ফুল, যা সামগ্রী লাগে, তার সাথে ঠাকুরের যে প্রসাদ আর সামগ্রী সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারো। কাকু ডালা কত করে এখানে? 30 টাকা থেকে শুরু। এবার যে যেরকম নেবে তত অব্দি দিতে পারবেন। কি কি থাকে ডালার মধ্যে?
সন্দেশ থাকে, মিষ্টি থাকে, মালা থাকে, ধূপ থাকে, ফুল থাকে। আচ্ছা, সন্দেশ, মিষ্টি, মালা, ধূপ এগুলো সমস্ত। সিদ্ধেশ্বরী অম্বিকা মাতার মন্দির থেকেই এই শহরের নাম অম্বিকা কালনা। প্রায় 500 বছর আগে এক সিদ্ধ যোগীর তপস্যায় মা অম্বিকা এখানে আবির্ভূত হন। এটি শুধু একটি মন্দির নয়, এটি এই অঞ্চলের মানুষের ভক্তি আর বিশ্বাসের কেন্দ্রবিন্দু। 1739 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা চিত্রসেন রায় এই মন্দিরে সংস্কার সাধন করেন। এই মন্দিরটি বাংলার নিজস্ব জোড় বাংলা স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। উঁচু ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এই মন্দিরের বাইরের দেওয়ালে রয়েছে সেই সময়কার পোড়ামাটির কাজের নিখুঁত নিদর্শন। গর্ভগৃহে বিরাজ করছেন প্রায় 5 ফুট উচ্চতার নিম কাঠ নির্মিত চতুর্ভুজা দেবী মূর্তি। দেবী এখানে সিদ্ধেশ্বরী কালী রূপে পূজিত হন। তার হাতেই রয়েছে খড়গ ও নরমুণ্ড এবং তার পদতলে শায়িত আছেন মহাদেব। ভক্তদের বিশ্বাস, এই বিগ্রহ অত্যন্ত জাগ্রত এবং নিষ্ঠা ভরে পুজো করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রতিদিনের নিত্য পূজা ছাড়াও বিশেষ করে কালী পূজা বা অম্বিকা পূজার দিন এখানে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে। এই মন্দির কেবল একটি স্থাপত্যই নয়, এটি বাংলার এক প্রাচীন সংস্কৃতি আর বিশ্বাসের নীরব সাক্ষী। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে অম্বিকা মায়ের মন্দির। এইখানে দেখো ভেতরে কিন্তু সিসিটিভির নজরদারিও আছে, ওখানে লেখাও আছে। পুরো জায়গাটা কিন্তু এখানটা শেড দিয়ে ঘেরা এবং উপরে ফ্যানেরও বন্দোবস্ত রয়েছে। আর নিচে বলির এই জায়গা দেখতে পাচ্ছি আমি। আর তার ঠিক পাশেই রয়েছে এখানে 4টে শিবলিঙ্গ। এই যে এই 1 নম্বর, এই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর 4টে শিবলিঙ্গ কিন্তু এখানে রয়েছে। তোমাদের বড় মায়ের মন্দির তো আমি দেখালাম, মা সিদ্ধেশ্বরী বড় মায়ের মন্দির, মা অম্বিকা। আর এই হচ্ছেন মা ছোট মা। ছোট মায়ের মন্দিরে তোমাদের দেখালাম। এখানে আসলে বড় মা এবং ছোট মা দুজনকেই দেখে দর্শন করে আশীর্বাদ নিয়ে তারপরে তোমাদের যাত্রাটা কিন্তু শুরু করো। এবং টোটো দাদারাও তোমাদের প্রথমেই নিয়ে আসবে মা সিদ্ধেশ্বরী মন্দিরে। আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু জায়গায় জায়গায় প্রত্যেকটা মন্দিরের ভেতরেই এরকম হাত ধোয়ার জায়গা রয়েছে। হাত ফাত ধুয়ে তারপরে কিন্তু তোমরা এই মন্দিরে প্রবেশ করবে। সিদ্ধেশ্বরী মাতার আশীর্বাদ নিয়ে কিছুটা এগোলেই তোমরা দেখতে পাবে এই হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। তো চলো এই মন্দিরের ভেতর দর্শন করে আসি এবং সংক্ষেপে তোমাদের কিছু তথ্য এই মন্দিরের সম্বন্ধে দিয়ে দিই। মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের অদূরে রাস্তার বিপরীতেই অবস্থিত অনন্ত বাসুদেব মন্দির। উঁচু ভিত্তি বেদির উপর প্রতিষ্ঠিত ইটের তৈরি এই 8চালা মন্দির। মন্দিরটি দক্ষিণমুখী। মন্দিরটির সামনের দেওয়ালে কার্নিশের নিচে কয়েক সারি সংস্কৃত ভাষার লিপি রয়েছে। মন্দিরের ভেতরে বিরাজমান অনন্ত বসুদেব মূর্তি, যার সামনে প্রতিদিন পূজা ও আরতি হয়। অনন্ত বাসুদেবের মূর্তিটি কালো পাথরের একটি ফলকে খোদিত ভাস্কর্য। মন্দিরের সামনে ত্রিখিলান অলিন্দ, খিলানের ওপরে রয়েছে নানা ফুলকারী নকশা, রথমধ্যস্থ শিবলিঙ্গ ইত্যাদি। কয়েক সারি কুলুঙ্গির মধ্যে আছে নানা টেরাকোটা মূর্তি। এই টেরাকোটার কাজ ছাদের বাঁকানো কার্নিশ পর্যন্ত উঠে গেছে। ইতিহাস অনুযায়ী এটি কালনার টেরাকোটা শিল্পের এক অমূল্য নিদর্শন এবং বাংলার মন্দির স্থাপত্যের এক দুর্লভ উদাহরণ। এখানে দেখো আরতি সম্বন্ধে কিছু টাইম লাইন দেওয়া রয়েছে। এই যে মঙ্গল আরতি 4টে, বৈকাল 4:45 মিনিটে, পাঠ কীর্তন হবে বিকেলবেলা 4:30 মিনিটে, আর সন্ধ্যা আরতি হবে সন্ধ্যে 6:15। এখানে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। সকাল 10টার মধ্যে তোমাদের কুপন কাটতে হবে। ওই কুপনটার মূল্য হচ্ছে 100 টাকা। আর দুপুরবেলা 1:30টা নাগাদ ভোগ পরিবেশন করা হবে। তো তোমরা যারা ভোগ খেতে চাও তারা সকাল সকাল যদি 10টার মধ্যে এখানে আসতে পারো তাহলে অবশ্যই কুপনটা কেটে রেখো। সমস্ত সাইট সিন হয়ে গেলে ওই 1:30টা নাগাদ আসবে। 1:30টা থেকে 2টোর মধ্যে আসলেই তোমরা কিন্তু ভোগটা পেয়ে যাবে। অনন্ত বাসুদেব মন্দিরের ঠিক সামনেই রয়েছে গোশালা। এই হচ্ছে গোশালা। দেখো আমরা মায়াপুরে গিয়েও গোশালা দেখেছি। এইখানে জায়গাটা কিন্তু বেশ অনেকটা বড় আমি দেখতে পাচ্ছি। মায়াপুরেও জায়গাটা বিশাল বড়, মায়াপুরে তো অনেকটা জায়গা নিয়ে গোশালা, কিন্তু এইখানেও যথেষ্ট জায়গা কিন্তু এখানে রয়েছে গোশালার জন্য। সমস্ত গোমাতারা দেখো
দাঁড়িয়ে রয়েছে একদম লাইন দিয়ে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে গোপালজি মন্দির। এটা হচ্ছে আমাদের পরবর্তী সাইট সিন। আর গোপালজি মন্দিরের সামনে আসলে দুর্গাপুজো প্যান্ডেল করেছিল, তার জন্য মানে দূর থেকেই আমাদের তোমাদের দুর্গটা দেখাতে হবে, মানে চূড়াগুলো, কারণ সামনে পুরো অন্ধকার। যেহেতু দুর্গাপুজো প্যান্ডেলটা এখনো খোলা হয়নি, সবে দুর্গাপুজো গেল আস্তে আস্তে, আর তারপরে আমরা চলে এসেছি। অম্বিকা কালনায় সিদ্ধেশ্বরী মন্দিরের মোড়ের কাছে গোপালজির সুদৃশ্য 25 চূড়া মন্দির অবস্থিত। এই মন্দিরটি কালনার 3টি 25 চূড়া মন্দিরের মধ্যে অন্যতম। মন্দিরের গর্ভগৃহের সামনের দেওয়ালের ওপরে পাথরের ফলকে 7 সারির একটি সংস্কৃত লিপি আছে। বলা হয় 1766 খ্রিস্টাব্দে রাজা তিলকচন্দ্রের রাজত্বকালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি পূর্বমুখী উচ্চ ভিত্তিবেদির ওপর অবস্থিত। মন্দিরের সামনে রয়েছে ত্রিখিলান অলিন্দ, তার সামনে সন্ধিবদ্ধ রয়েছে একটি এক বাংলা মণ্ডপ। এই মন্দিরের চূড়ার সংখ্যা 25 এবং উপরের তলের চূড়া ধরে মোট 4 তলা। এই চূড়াগুলি 4 কোণা এবং তাদের ছাদ উঁচু নিচু কার্নিশের বিন্যাসে কিছুটা পীড়া শিখরের অনুরূপ। মন্দিরের দেওয়ালে যেসব টেরাকোটা ফলক আছে তা খুবই আকর্ষণীয় এবং অবশ্যই সেই টেরাকোটার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে বা নষ্ট হতে চলেছে। গর্ভগৃহে রয়েছে 1 ফুট 6 ইঞ্চির গোপাল, 2টি কৃষ্ণ ও 2টি রাধার মূর্তি। সদর দ্বারের ঢোকার মুখের দুপাশেই রয়েছে 2টি পশ্চিমমুখী 8 চালা শিব মন্দির। তাছাড়া মন্দিরের বাইরে রয়েছে রাসমঞ্চ। মন্দিরে বিগ্রহের নিত্য পূজা ছাড়াও অন্যান্য উৎসবও এইখানে হয়ে থাকে। এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে পরবর্তী সাইট সিন পাতাল গঙ্গা দেখতে। চলো। এই জায়গাটা অনেকটা কিন্তু ওই নবদ্বীপের মতো। নবদ্বীপে আমরা যখন গেছিলাম তখন ভেতরে এরকম রাস্তাঘাটগুলো এরকমই ছিল। দেখো গোমাতা এখন আমাদের গেটটা আটকে দিয়েছে, এখন ঢুকবো কি করে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের চরণাশ্রিত সিদ্ধ সাধক ভগবান দাস বাবাজির আশ্রম এই ব্রহ্মবাড়ি। 1870 সালে এই ব্রহ্মবাড়িতেই ঠাকুর রামকৃষ্ণের সাক্ষাৎ পান বাবাজি। সেই সব দিনের পুরনো স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই সুপ্রাচীন আশ্রমটি। আজও ব্রহ্মবাড়িতে গেলে ভগবান দাস বাবাজির সমাধি চোখে পড়ে। তবে এই ব্রহ্মবাড়ি আশ্রমের মূল আকর্ষণই হলো পাতাল গঙ্গা। আর এই পাতাল গঙ্গা নিয়ে আজও ব্রহ্মবাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে রোমহর্ষক এক কাহিনী। কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ভগবান দাসের আরাধ্য দেবতা ছিলেন রাধা গোবিন্দ। পুজো অর্চনার জন্য তিনি অনেকটা সময় অতিবাহিত করেছিলেন। পুজোর জন্য কালনা শহরের পাশ দিয়ে বয়ে চলা ভাগীরথী নদীতে তিনি প্রতিদিন স্নান করে তার ইষ্ট দেবতা রাধাকৃষ্ণের পুজোয় বসতেন। সময়ের সঙ্গে সঙ্গে ভগবান দাস বাবাজির বয়সও বাড়ে এবং তার সাথে তিনি পায়ে হেঁটে যাওয়ার ক্ষমতা হারান। এই কষ্টকে ধরে রাখতে না পেরে তিনি তার ইষ্ট দেবতার কাছে সমস্ত কিছু খুলে বললেন। আর এরপরেই ঘটে যায় এক অলৌকিক কাহিনী। কয়েকদিন পর এক সকালে ভগবান দাস লক্ষ্য করেন তার আশ্রমের প্রাঙ্গণের এক অংশের মাটি ভেদ করে উঠে এসেছে জলধারা এবং সেই জলধারার রং ভাগীরথী নদীর জলের মতোই ঘোলাটে। ভাগীরথীর জলে যেমন কচুরিপানা ভাসে, এই জলেও ভেসে বেড়াচ্ছিল তেমনই কচুরিপানা। আনন্দে আপ্লুত হয়ে ভগবান দাস দৃশ্য দেখে কেঁদে আশ্রয় পড়েন আরাধ্য দেবতা রাধা গোবিন্দের চরণে। এরপর থেকে সেই উঠে আসা জলধারা স্নান করেই তিনি তার ইষ্ট দেবতার পুজোয় বসতেন। পরবর্তীকালে বর্ধমান রাজাদের উদ্যোগে এই জায়গাটি খুঁড়ে একটি কুয়ো তৈরি করা হয়, সংস্কার হয় আশ্রমেরও। সেই কুয়োই আজ পাতাল গঙ্গা নামে পরিচিত। যেমন গঙ্গায় জল ঘোলা হয় বর্ষার সময়, তেমনি এই জলও কিন্তু ঘোলা হয় জোয়ার ভাটার সময়। এইখানেও কিন্তু বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী সাইট সিন, সব থেকে পপুলার, যার জন্য লোকে এই কালনাতে সব থেকে বেশি আসে, সেই 108 শিব মন্দির, সেটাই দেখতে এখন বেরিয়ে পড়েছি এবং তার সাথে রাজবাড়ি ঘুরে দেখবো। চলো সমস্ত কিছু তোমাদের দেখাই এবং যার জন্য তোমরা এখানে বেশি আসো সেইটাই কিন্তু এখন দেখতে চলো। এখন আমরা এসে পৌঁছালাম 108 যে শিব মন্দির আছে। মাত্র 2 মিনিট সময় লাগে, সবই পাশাপাশি এখানে যা দেখতে পাচ্ছি, খুব বেশি সময় লাগছে না। আর এই দেখতে পাচ্ছ 108 শিব মন্দির বা রাজবাড়ি একদম পাশাপাশি, তার ঠিক সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। মানে তোমরা যদি স্টেশন থেকে ডাইরেক্ট 108 শিব মন্দির আসো এখানে, শেয়ারে তো আসতেই পারবে, তার সাথে তোমরা কিন্তু এখানে এসে
টোটো নিয়ে অন্য জায়গায় ঘুরে দেখতে পারবে বা বুকিং করে অন্য জায়গায় ঘুরে দেখতে পারবে। এই হচ্ছে 108 শিব মন্দির, আর এই দিকেরটা হচ্ছে রাজবাড়ি। অম্বিকা কালনার অন্যতম আকর্ষণ এই ঐতিহাসিক 108 শিব মন্দির কমপ্লেক্স, যা 1809 সালে রাজা তেজচন্দ্র বাহাদুর কর্তৃক নির্মিত হয়েছিল দেবী অম্বিকার আশীর্বাদ লাভের উদ্দেশ্যে। মন্দির প্রাঙ্গণের ভেতরে ঢুকলেই দেখতে পাবে মন্দিরগুলি দুটি বৃত্ত পরিসরে বিভক্ত। বাইরের বৃত্তে রয়েছে 74টি মন্দির, ভেতরের বৃত্তে রয়েছে 34টি মন্দির। বাইরের 74টি মন্দিরের মধ্যেই রয়েছে সাদা এবং কালো পালাক্রমে শিবলিঙ্গ, যা সৃষ্টি ও সংহারের প্রতীক হিসাবে ধরা হয়, এবং ভেতরের বৃত্তে রয়েছে সাদা শিবলিঙ্গ। এই অনন্য স্থাপত্য বাংলার মন্দির শিল্পের এক জীবন্ত নিদর্শন। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমরা এখন প্রবেশ করছি ভেতরের বৃত্ত। এই বৃত্তে আছে 34টা মন্দির, 34টা শিবলিঙ্গ রয়েছে এই ভেতরে। প্রতিদিন ভক্তরা এখানে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করেন, আর মহাশিবরাত্রির সময় এই চত্বর আলো, ধূপ ও ভক্তির আবহে ভরে ওঠে। এই 108 শিব মন্দির শুধু একটি ধর্মস্থান নয়, এটি কালনার প্রাণ ও ঐতিহ্যের প্রতীক। বহু দূর দূর থেকে মানুষ এই কালনায় আসলে সবার আগে এই 108 শিব মন্দিরই ভ্রমণ করে। এই দেখতে পাচ্ছ, এই পেছনে হচ্ছে 108 শিব মন্দির, আর 108 শিব মন্দির ঠিক অপোজিটেই রয়েছে এই হচ্ছে রাজবাড়ি। ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এগুলো করার জন্য কিন্তু 25 টাকা করে নেয়। ঠিক আছে, 25 টাকা করে এখানে কিন্তু কুপন কেটে তবেই তোমরা এখানে কিন্তু সমস্ত কিছু করতে পারবে। মন্দির চত্বরের সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে আখের রস, ওদিকে রয়েছে ডাব, আবার এইদিকে দেখতে পাবে হচ্ছে তেলে ভাজা, মানে ওই যে ভেলপুরি, পাপড়ি চাট, এগুলো কিন্তু পেয়ে যাবে। সামনাসামনি টুকটাক খাওয়া দাওয়া কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। মাত্র 25 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম রাজবাড়ি কমপ্লেক্সে। কমপ্লেক্সের ভেতরে ঢোকার সাথে সাথেই একটু এগিয়ে গেলেই বাম দিকে দেখতে পাবে প্রথম মন্দির, যেটি হলো প্রতাপেশ্বর মন্দির, যা 1849 সালে রাজা প্রতাপচন্দ্র রায় কর্তৃক নির্মিত হয়েছিল। মন্দিরটি একচালা নবরত্ন শৈলীর হলেও এর গাঁথুনি ও অলঙ্করণ অনন্য। বিশেষ করে বাইরের দেওয়ালে খোদাই করা অসাধারণ টেরাকোটা ফলক, যেখানে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা ও তৎকালীন বাংলার সামাজিক জীবনের দৃশ্য ফুটে উঠেছে। মন্দিরের ভেতরে বিরাজমান শিবলিঙ্গ প্রতাপেশ্বর, যার নামে মন্দিরের নামকরণ। স্থাপত্য ও শিল্পকলার নিখুঁত সমন্বয়ে এই মন্দিরকে বলা হয় কালনার টেরাকোটা শিল্পের এক অনন্য নিদর্শন। আর সূর্যাস্তের সময় এই মন্দিরে যখন আলো পড়ে, তখন মন্দিরের ইটের রঙে ফুটে ওঠে এক অপার্থিব সৌন্দর্য। প্রতাপেশ্বর মন্দির দেখা হয়ে একটু এগিয়ে গেলেই বাম দিকে পড়বে ছাদবিহীন রাসমঞ্চ, যা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে নির্মিত হয়েছিল শ্রী শ্রী রাধা গোপালজির রাস উৎসব উদযাপনের জন্য। এই রাসমঞ্চের সবচেয়ে বিশেষ দিক হলো এর কোনো ছাদ নেই, তাই একে বলা হয় ছাদবিহীন রাসমঞ্চ। এখানে রাস উৎসবের সময় ভগবান কৃষ্ণ ও রাধার বিগ্রহকে প্রকাশ্যে স্থাপন করে ভক্তরা পুজো করতেন, যাতে সবাই একসাথে দর্শন ও নাম সংকীর্তন করতে পারেন। রাসমঞ্চ দেখে একটু এগিয়ে গেলেই পড়বে বহু প্রাচীন লালজি মন্দির। কালনার এই লালজি মন্দির খুবই বিখ্যাত, যা 1739 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ রায়ের মাতা এবং মহারাজা জগৎরাম রায়ের স্ত্রী ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটি পঞ্চবিংশতি রত্নশৈলীতে তৈরি এবং মন্দিরের ছাদে 25টি চূড়া বা শিখর রয়েছে। এটি কালনা 3টি মন্দিরের মধ্যে অন্যতম। এই অঞ্চলে পাথরের অভাব থাকায় গঙ্গার তীর থেকে মাটি সংগ্রহ করে পোড়ামাটির ইট দিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছিল। মন্দিরের দেওয়ালে পোড়ামাটির অপূর্ব কারুকার্য দেখা যায়, যেখানে রাধাকৃষ্ণের লীলা, পৌরাণিক কাহিনী, শিকারের দৃশ্য এবং সেই সময়ের সামাজিক দৈনন্দিন জীবনের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। ঐতিহাসিক মতে বলা হয়, ব্রজকিশোরী দেবী একবার গঙ্গা স্নানের সময় এক সাধুর হাতে শ্রীকৃষ্ণের একটি সুন্দর মূর্তি দেখতে পান। তিনি সেই মূর্তিটি নিয়ে নিজের আরাধ্য রাধা মূর্তির সঙ্গে বিবাহ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সাধুটি প্রথমে অনিচ্ছুক হলেও পরে রাজি হন। সেই সাধুর নামই হলো লালজি।
রাধাকৃষ্ণের সেই দৈব বিবাহ সম্পন্ন হওয়ার পর সাধু লালজি বাকি জীবনটা এই অম্বিকা কালনাতেই অতিবাহিত করেন। তার নাম অনুসারে এই মন্দিরটি লালজি মন্দির নামে পরিচিত হয়। লালজি মন্দির দেখা হয়ে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে পঞ্চরত্ন মন্দির, যেখানে 5টি শিব মন্দির রয়েছে। তার সাথে একটি পৌরাণিক মন্দিরও রয়েছে, যেখানে সমস্ত মন্দিরের ভেতরেই রয়েছে শিবলিঙ্গ। পঞ্চরত্ন মন্দির দেখা হয়েই একটু এগিয়ে গেলেই দেখা যাবে কৃষ্ণচন্দ্রজির মন্দির রয়েছে। এটি হলো পঞ্চবিংশতি রত্নশৈলীতে নির্মিত আরও একটি মন্দির, যেটি কালনার একটি বিশেষ আকর্ষণ। বর্ধমান রাজবংশের গৌরবময় সাক্ষী 1751 থেকে 52 সালে নির্মিত এই পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি তার অনুপম পোড়ামাটির কারুকার্যের মাধ্যমে রাধাকৃষ্ণের ঐশ্বর্যকে ধারণ করে আছে। মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলেন শ্রী কৃষ্ণচন্দ্র এবং শ্রী রাধিকা। এটি অম্বিকা কালনা রাজবাড়ি কমপ্লেক্সের ভেতরে অবস্থিত, যা নবকৈলাস মন্দিরের ঠিক বিপরীতে। এটি ইটের তৈরি একটি বহু শিখর বিশিষ্ট মন্দির, যা বাংলার রত্ন বা চূড়া শৈলীর চরম নিদর্শন। 25টি চূড়া 4 ধাপে সাজানো। প্রথম স্তর 12টি, দ্বিতীয় স্তর 8টি, তৃতীয় স্তর 4টি এবং চূড়ান্ত স্তরে রয়েছে একটি প্রধান চূড়া। মন্দিরের দেওয়াল এবং সামনের নাট মন্দিরের গায়ে পোড়ামাটির যে সূক্ষ্ম কাজ রয়েছে তা এই মন্দিরের প্রধান আকর্ষণ। এই শিল্পকলাগুলিতে পৌরাণিক কাহিনী থেকে শুরু করে সেকালে সামাজিক জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। অনেক মন্দির তো দর্শন হলো। সব থেকে বড় বড় যে মন্দির দুটো ছিল 108 শিব মন্দির আর রাজবাড়ির ভেতরে যাবতীয় যা মন্দির আছে সমস্ত কিছু দর্শন হলো। আর এবার পেয়ে গেছে তেষ্টা, নিয়ে নিয়েছে হচ্ছে আখের রস। আর এই যে কাকু রয়েছে পেছনে, ওনার কাছ থেকে নিয়েছি আখের রস 20 টাকা করে। তো চলো খেয়ে নেওয়া যাক। আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল, এই রাজবাড়িতেই কিন্তু ওয়াশরুম রয়েছে বেশ ভালো, মেল ফিমেল দুজনের জন্যই। তোমরা যারা আসবে যদি ওয়াশরুমে যেতে চাও তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু সেরে নিও, অন্য জায়গায় কিন্তু নেই। এই রাজবাড়িতেই রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। একবার দেখো আকাশের অবস্থাটা, বিশাল মেঘ করেছে। আমরা তাড়াতাড়ি ভিডিও কমপ্লিট করতে হবে, নাহলে যদি বৃষ্টি নেমে যায়, কারণ অলরেডি এর আগে ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে। এখন আমরা এসেছি কালনার ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান অমলিতলা মহাপ্রভুর বিশ্রাম স্থানে। কথিত আছে 1510 খ্রিস্টাব্দের দিকে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে জগন্নাথধাম পুরী যাওয়ার পথে এই কালনা শহরে এসেই কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলেন। এখানেই তিনি ভক্তদের সঙ্গে কীর্তন করেছিলেন ও ভক্তি আন্দোলনের বাণীও ছড়িয়ে দিয়েছিলেন। সেই স্মৃতিতেই পরবর্তীতে এখানে নির্মিত হয় একটি ছোট্ট মন্দির ও অমলিতলা আশ্রম, যেখানে আজও মহাপ্রভুর চরণ চিহ্ন সংরক্ষিত রয়েছে বলেই স্থানীয়দের বিশ্বাস। আশ্রমের চারপাশে ভক্তিমূলক পরিবেশ, নাম সংকীর্তনের ধ্বনি আর প্রাচীন বৃক্ষের ছায়ায় এই স্থানটি আজও ভক্তদের মনে এক গভীর শান্তির অনুভূতি জাগিয়ে তোলে। এই হচ্ছে সেই গাছ, যেই গাছের তলায় কিন্তু বিশ্রাম নিয়েছিল মহাপ্রভু, এবং মহাপ্রভুর পায়ের ছাপও কিন্তু এখানে রয়েছে। আমি তোমাদের এইমাত্র দেখালাম। খুব সুন্দর জায়গা, খুব শান্তশিষ্ট, অসাধারণ জায়গা বলতে গেলে। আর এখানে এক একটা জায়গা দেখলে না মনে পড়ছে সেই নবদ্বীপে ভিডিও করতে গেছিলাম, সেই নবদ্বীপের জায়গায় মনে পড়ছে। আসলে সবই তো মহাপ্রভুর জায়গা না, সবই তো মহাপ্রভু। এই দেখতে পাচ্ছ আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বাড়ি। এই হচ্ছে ঝলক দর্শন। ভেতরটায় ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, আমি যতটা সম্ভব পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। নবদ্বীপ থেকে পুরী যাত্রার পথে মহাপ্রভু যখন কালনা পৌঁছান, তখন এখানেই তিনি এক মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক ঝলক দর্শন লাভ করেন। সেই অলৌকিক অভিজ্ঞতার স্মৃতিতে এই স্থানটির নাম হয় ঝলক দর্শন। পরে ভক্তরা এই জায়গায় নির্মাণ করেন একটি ছোট্ট মন্দির ও সংকীর্তন মণ্ডপ, যেখানে আজও প্রতিদিন ভক্তরা এসে নাম সংকীর্তন করেন এবং মহাপ্রভু সেই দিব্য অনুভূতি স্মরণ করেন। আশেপাশের পরিবেশে এখনও সেই ভক্তিমূলক শান্তি অনুভব করা যায়। ভক্তদের মতে এখানে দাঁড়ালেই যেন মনে হয় মহাপ্রভু সেই ঐশ্বরিক উপস্থিতি এখনও জীবন্ত। বন্ধুরা, আজকে আমাদের একদম অন্তিম সাইট সিনে আমরা সেই পর্যায়ে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে আজকে আমাদের অন্তিম সাইট সিন, যেটা হচ্ছে ভবার ভবানী মন্দির, মানে ভবা পাগলার মন্দির। কথিত আছে 19 শতকে এক মহান সাধক ভাবা পাগলা ঠাকুর এখানে তপস্যা ও কীর্তন করতেন। তার অলৌকিক শক্তি ও মানব প্রেমের কারণে স্থানীয়রা তাকে ভবা পাগলার নামে অভিহিত করেন।
পরবর্তীতে তার স্মৃতিতে প্রতিষ্ঠিত হয় এই মন্দির ও আশ্রম, যেখানে আজও প্রতিদিন ভজন, নাম সংকীর্তন ও ভক্ত সেবা অনুষ্ঠিত হয়। মন্দিরের গর্ভগৃহে রয়েছে দেবী অষ্টভুজা, যিনি ভবানী রূপে এখানে পূজিত হন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী দেবী ভবানী হলেন শক্তির প্রতীক, যিনি ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন। মন্দিরের দেওয়ালে চোখ দিয়ে তাকালেই দেখতে পাবে বড় বড় আকৃতিতে ভবা পাগলার ছবি এবং তার ব্যবহার করা জিনিসপত্র খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে। এই মন্দিরের বাইরেই রয়েছে শৈলেশ্বর শিবলিঙ্গ এবং তার ঠিক পেছনেই রয়েছে ভবার সমাধি মন্দির। আজকে লাস্ট সাইট সিন কমপ্লিট হয়ে গেল। আর একটা কথা বলি, এখানে প্রত্যেক কটা মন্দির মানে কম বেশি প্রত্যেক কটা মন্দিরেই কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই সকাল সকাল আসতে হবে, মানে 10টার মধ্যে তোমাদের আসতে হবে, যাতে তোমরা কুপনটা কাটতে পারো। কুপন কাটার পরেই কিন্তু তারপরেই তোমরা দুপুরবেলা ভোগটা পাবে। তাই তোমাদের বলবো, যারা ভোগ খেতে চাইছো তারা 10টার আগে এইসব জায়গায় চলে এসো। এখানে কম বেশি প্রত্যেক কটা মন্দিরই ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। এই ভবা পাগলা মন্দিরে দেখলাম বেশ বসিয়ে টেবিল চেয়ারে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। এই দাদার সাথে আজকে আমরা পুরো সাইট সিন করেছি অম্বিকা কালনায়। দাদা একটু নামটা বলো। আমার নাম শ্যামল রায়। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দাও তোমার। 8972350347। আচ্ছা বলো, এবার অম্বিকা কালনায় কেউ যদি আসে, তোমাকে যদি কন্ট্যাক্ট করে, তুমি কি কি জায়গা ঘোরাবে? অম্বিকা কালী মন্দির, অনন্ত বাসুদেব মন্দির, গোপাল মন্দির, পাতাল গঙ্গা, 108 মন্দির, রাজবাড়ি, মহাপ্রভু যেখানে এসেছিলেন ঝলক দর্শন, মহাপ্রভু যেখানে এসে বিশ্রাম নিয়েছিলেন, তেঁতুলতলা, শ্যামসুন্দর মন্দির যেখানে শ্যামসুন্দর হৃদয়ের শ্বশুর বাড়ি, আর ভবা পাগলা মন্দির। আচ্ছা, এই যে জায়গাগুলো ঘোরাবে মোটামুটি কতক্ষণ সময় লাগে? মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগে। সব 3 ঘন্টায় খুব ভালোভাবে ঘোরানো যায়। মোটামুটি সবাই ভালোভাবে ঘুরতে হবে। আর ঘুরতে আসলে সকাল সকাল আসতে হবে। আচ্ছা, বেলায় হলে সব মন্দির বন্ধ হয়ে যাবে, 1টা-1.5টার মধ্যে সব মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, আর ভোগ খাওয়ার জন্য কি সমস্ত মন্দিরের ব্যবস্থা আছে? সব মোটামুটি সব মন্দিরই আছে, কিন্তু সকাল সকাল এসে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, যতগুলো জায়গা আছে সবগুলো জায়গা 10খানা স্পট আছে, গুনে গুনে 10খানা স্পট ঘোরাতে 500 টাকা আমরা রেট নেই। 500 টাকা রেট না? 500 এটা কি টাকা। কখনো বাড়ে কমে? না, বাড়ে সব কমে সময় না, সবসময় একই occasion রেট, হোক, যাই হোক একই থাকে। একই রেট। বন্ধুরা, এসে পৌঁছালাম শান্তিপুর স্টেশন। আসলে ফেরার সময় আমি শান্তিপুর হয়ে যাচ্ছি, কারণ কালনা থেকে শিয়ালদার গাড়ি অনেক দেরিতে। আর শান্তিপুর ওই দেখালাম মেঘটা, বিশাল বৃষ্টি। শান্তিপুর আসার জন্য কালনা থেকে আমি প্রথমে ফেরি ধরলাম, 5 টাকা নিল। তারপর অটোতে করে বেশ খানিকটা সময় লাগলো, অটোতে 20 টাকা নিল। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি উঠে পড়েছি শান্তিপুরের ট্রেনে। এই ট্রেনটাই যাবে শান্তিপুর থেকে একদম শিয়ালদা পর্যন্ত। ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে 3:30। ট্রেনটা ছাড়বে 3:55 ভিডিওটি আর বাড়াবো না। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক এবং বেশি বেশি করে শেয়ার কিন্তু করতেই হবে যদি ভালো লাগে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ট্রাভেল ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।